আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা মেইনলি আমি বলেছিলাম যে আজকে আপলোড করব ক্যাডেট কলেজ ভাইভা রিলেটেড কিছু বিষয় নিয়ে। তো মোটামুটি যাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা বানানো, যারা এই বছর তোমরা লিখিত পরীক্ষায় চান্স পেয়েছো এবং সামনে ভাইভা পরীক্ষা অ্যাটেন্ড করবা, তোমাদের জন্য সময় আমি যতটুকু জেনেছি খুবই কম। 27 তারিখ থেকে শুনলাম শুরু হবে। তো এই অল্প সময়ের মধ্যে যেটুকু সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া যায় সেটা নেওয়ারই আমাদের চেষ্টা করতে হবে। এই বিষয় নিয়ে মেইনলি যাদের জন্য আমি বলেছিলাম যে ভিডিওটি তৈরি করব, তাদের সাথে অলরেডি আমার একটা ক্লাস হয়েছে। তো এছাড়াও আরও যারা স্টুডেন্ট আসো দিনাজপুরে হোক আর সেটা বাইরে কোথাও হইলেও, আশা করি যে তোমাদের সবার জন্য এই ভিডিওটা কাজে আসবে। তো আমার মেইনলি আমি যেদিন ক্লাসে কথা বলেছিলাম বেশিরভাগ জিনিসগুলো আমি বলেছিলাম। আজকে এই ভিডিওটাতে আমি চেষ্টা করব আমার ভাইভা এক্সপিরিয়েন্স নিয়ে বা আমি কিভাবে ভাইভাটা অ্যাটেন্ড করেছিলাম সেটা নিয়ে। তো প্রিয় অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ লাবিব হাসান, দিনাজপুর মেডিকেল কলেজে 2য় বর্ষে অধ্যয়নরত রয়েছি এবং আমি রাজশাহী ক্যাডেট কলেজের একজন এক্স ক্যাডেট। আজকের এই ভিডিওটা তৈরি করতেছি আসলে মেনলি আমি আমার বাসার ছাদের ওপরে। এখানে আজকে মানে এর আগে ভিডিওতেও যদিও বলেছিলাম যে স্টুডিওটা আমাদের রেডি হবে, এটা হয়তো রেডি হতে আমাদের আরও কিছু সময় লাগবে। তার মধ্যেও প্রয়োজনীয় কিছু ভিডিও দিচ্ছি যাতে আমার স্টুডেন্ট যারা আছে বা আরও যারা স্টুডেন্ট পরীক্ষা দিবে তাদের যদি কিছু উপকার হয় এই উদ্দেশ্যে। আচ্ছা, আমার ভাইভা এক্সপিরিয়েন্সের কথা যদি আমি প্রথমে বলি, আমার মনে হয় যে ওই দিনগুলো খুবই স্মরণীয় দিন ছিল আমার জন্য। সেই জন্য এইগুলোর বেশিরভাগ জিনিসই আমার মনে আছে। তো তারপর অনেক কিছু ভুল হয়ে যেতে পারে, অনেক যেহেতু আমার 7 থেকে 8 বছর আগে, 8 বছর আগের ঘটনা। সেটা হচ্ছে যখন 2018 সালে আমি ভাইভা পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিলাম ঢাকাতে। তো এটার শুরুতে হচ্ছে যে জার্নির বিষয়গুলো নিয়ে কথা বলবো, যাওয়া বা এর আগে কী কী প্রস্তুতি নিয়েছিলাম। দেন আমি মেইনলি চেষ্টা করব যে ভাইভা বোর্ডে আমার কী কী প্রশ্ন ধরেছিল এবং কী রকম প্রশ্নগুলো আমি কিভাবে উত্তর দিয়েছিলাম, এই পরিস্থিতিটা নিয়ে আমি মেইনলি আজকের এই ভিডিওতে কথা বলতে চাই। তো আমি সরাসরি মেইন কথাটাই বলি, সেটা হচ্ছে যে যখন ভাইভা বোর্ডে আমি ঢুকবো তার আগে তো আমাদের বসে থাকতে হয় একটা জায়গায়। যে আমার সামনে জন যে আছে সে আগে যাবে, তারপরে আমি যাব, এইভাবে সিরিয়াল আর কি। ওখানে আমি বাইরে বসেছিলাম অনেকক্ষণ। তো যতক্ষণ বসেছিলাম আমার মানে ওই সময়টা ভয় কাজ করবে, এটাই স্বাভাবিক যে কী ধরে কী বলবে না বলবে। হ্যাঁ, আমি একটু যেই বের হচ্ছিলো ভাইভা বোর্ড থেকে তাকে জিজ্ঞেস করার চেষ্টা করতেছিলাম যে কী বলতেছে। তো সবাই মোটামুটি এটাই বলে যে নতুন মানে আহামরি কিছু বলতেছে না, সবাইকে আলাদা আলাদা কিছুই জিজ্ঞেস করতেছে, বাট যাওয়ার পরে ভয় লাগবে বা এরকম না, তোমার কাছে স্বাভাবিকই মনে হবে। তো তারপরে আমার বেশ কৌতূহল ছিল যে আচ্ছা তারপর যদি কিছু জানতে পারতাম যে এই প্রশ্ন কোনটা ধরে না ধরে। পরে যেটা বুঝতে পারছি যে আসলে প্রশ্নর বিষয়টা এইরকম না যে কোনো প্রশ্নের উত্তর পারলাম আর পারলাম না, সেটাতে ভাইভা বোর্ডে অনেক কিছু নির্ভর করতেছে, এরকম কিছু না। আসলে ভাইভা বোর্ডে কোশ্চেনগুলো করা হয় বেশ কিছু বিষয় দেখার জন্য, জানার জন্য। সেটা হচ্ছে যে একজন কীভাবে উত্তর দিচ্ছে, হ্যাঁ তার মন মানসিকতা কীরকম, এই জিনিসগুলো বোঝার জন্য। সো এখানে বাংলাদেশের রাজধানী কি ঢাকা, এটা এরকম কোশ্চেন যে জিজ্ঞেস করবে আর পারলাম আমি শেষ হয়ে গেল, জিনিসটা এরকম হবে না। তো যাই হোক, আমার বোর্ডে যখন আমাকে ডাকা হবে তার আগে দেখি স্যারেরা বের হচ্ছে। তো আমি ভাবলাম যে এরপরেই তো আমার যাওয়ার কথা, কিন্তু স্যারেরা তো বের হয়ে গেল। তো পরে একজন ওখানে যিনি ছিলেন, স্টাফ ছিলেন আর কি, তিনি এসে বললো যে তোমাদের হচ্ছে লাঞ্চের পরে তোমার ভাইভাটা হবে, স্যারেরা এখন লাঞ্চে যাচ্ছে। না সরি, এটা হচ্ছে টি ব্রেক ছিল আর কি, তারপরে আমার ভাইভাটা হবে। সো তা আর একটু মনে হলো যে আর কিছুক্ষণ সময় অপেক্ষার সময়টা আরও দীর্ঘ হইতে থাকলো। তো আমার কাছে তো তখন আরও একটু ভয় লাগতেছিল যে এতক্ষণ তো যেইগুলো শুনলাম, যেই প্রশ্ন ধরলো, আমার সময় থেকে আবার কী যে ধরে। যাই হোক, আল্লাহর নাম নিয়ে ঢুকলাম ভিতরে। প্রথম প্রশ্নটা খুবই স্বাভাবিকভাবে আমাকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এটা না জিজ্ঞেস করে আমাকে সরাসরি বলছে যে তোমার এই যে দাদার পরিবারকে নিয়ে বলো। তো আমি বলা শুরু করলাম আমার পরিবারের যেভাবে আর কি, আমি আমার মতো করে বলতেছিলাম। এটা ধরাবাঁধা মুখস্থ করি নাই, ধরাবাঁধাভাবে মুখস্থ করেছিলাম আসলে অ্যাবাউট ইয়োরসেলফ, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এইটা। সো তারপরে আমার কাছে মনে হয়েছিল যে ঠিক আছে, আমি বেশ ভালোভাবেই বলতে পারছিলাম, কারণ এটা নিয়েও আমার প্রস্তুতি ছিল যে আমার দাদার পরিবার সম্পর্কে যদি জিজ্ঞেস করে সবার নাম, সবার কি করে এক্স্যাক্ট সুন্দরভাবে আমি জেনে গেছিলাম। তো ওটা সুন্দরভাবেই বলছি। এর মধ্যে হচ্ছে আমার স্যার এটা বলতে বলতে স্যার একটা জায়গায় থামাই দিয়ে মানে দুই একটা মনে হয় জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার ফুফা কোথায় থাকে, এইরকম মানে ফ্যামিলি রিলেটেডে আরও দুই একটা প্রশ্ন করলো। তারপরে হচ্ছে আমাকে
একটা হচ্ছে অঙ্ক করতে দিছিলেন একজন স্যার, যে দেখি তো তুমি এটা বলো তো এটা কীরকম। জ্যামিতির একটা ছিল, একটা ছোটো ছোটো 2-3টা অঙ্কর মতো ছিল আর কি। তো আমি দেখলাম যে সহজ, একটা বুঝতেছি না, আমি যেটা যেই রকম অ্যান্সার পারছি তাদেরকে সেটা বললাম। দেন আবার একজন স্যার বললো আচ্ছা তুমি এখানে বসো। তারপরে ইংরেজির 2-1টা বিষয় নিয়ে জিজ্ঞেস করলো। তো ইংরেজিগুলো আবার খুব কমন পড়েছিল, ওই যে পজিটিভ কেস টেস এইগুলো যেগুলো ছিল এরকম কয়েকটা ছিল। হ্যাঁ, যে অ্যাপোজিটিভ ইয়েটা আছে যেগুলো আমার মানে যে এইটুকু সামান্য আফসা ধারণা, এখন একদম ডিটেলসে তো ওইভাবে মনে নাই, যেহেতু এটা অনেক দিন আগের কথা। তারপরেও অনেকটাই মনে আছে, কারণ আমার এই ভাইবার পরীক্ষা দেওয়ার সময় আমার মনে হচ্ছিলো যে বেশ ভালো হচ্ছে। আচ্ছা, এরপরে আমি হচ্ছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ভাইবা বোর্ডে পড়েছিলাম। তো ওখানে আমাদের অ্যাডজুটেন্ট স্যার ছিলেন, ফিমেল অ্যাডজুটেন্ট স্যার। তো উনি আমাকে বললো যে আচ্ছা লাবিব, তুমি আমাদেরকে জন্য এন্টারটেনমেন্ট করার জন্য তুমি কী করতে পারো, কোনো জোকস টোকস পারবা? তো আমি একটা জোকসও আসলে রেডি করে গেছিলাম, যদিও জোকসটা খুব একটা ভালো হয় নাই। তো উনি আমাকে বললো আচ্ছা ঠিক আছে, তুমি এই জোকসটাই তুমি অভিনয় করে দেখাবো, তুমি যেটা বলতেছো এটা অভিনয় করে দেখাও। তো এটা তো একটু বিপদে পড়ে গেলাম যে আমি তো এটা অভিনয় করে আসলে প্র্যাকটিস করি নাই, শুধু আমি জোকসটাই রেডি করছিলাম। তো জোকসটা আমি বলার চেষ্টা করলাম, আসলে সবাই জোকসটা বলার পরে সবাই চুপচাপ, কোনো হাসি নাই, কিচ্ছু নাই, সবাই আমার দিকে তাকায় আছে। মানে আমি বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম যে একটা জোকস বললাম, একটু সৌজন্যমূলকভাবেও তো একটু হাসতে পারতো, কিন্তু তারা একদম চুপচাপ থেকে তারপরে বলতেছে আচ্ছা শেষ করো। আমি বলতেছি আমার জোকস তো শেষ। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়লাম যে আমি জোকসটা বলছি, তারা বুঝেই নাই যে জোকসটা শেষ হয়ে গেছে। তো আমার কাছেও খারাপ লাগলো যে এরকম একটা পারফরমেন্স এত সুন্দর করে রেডি করে নিয়ে আসলাম, তো আমার হইলই না আর কি জোকসটা। তো যাই হোক, তারপর আমাকে বসতে বললো, বলতেছে আচ্ছা এটা তো আমরা মজা পেলাম না কেউ। তো আমিও বুঝতে পারছি মজা তো কেউ পায় নাই। তো তারপরে বললাম যে তারা জিজ্ঞেস করলো যে ঠিক আছে তুমি একটা গান বল। তো আমি জেমসের একটা গান মুখস্থ করছিলাম, হ্যাঁ, ওই যে পাগলা হাওয়ার তরে, এই গানটাই আমি গাইলাম। মানে কনফিডেন্স ছিল অ্যাটলিস্ট, মানে আমার গানের গলা ভালো না থাকলেও কনফিডেন্সটা ছিল। আমি এটার জন্য অনেক প্র্যাকটিসও করছিলাম। আমি কখনোই গান টান বা কোকারিকুলার অ্যাক্টিভিটিস বলতে আমার তেমন কিছুই ছিল না। বাট আমি এই যে আমাদের সময় আমরা অনেক বেশি সময় পাইছিলাম, এটা বলছিলাম আমি স্টুডেন্টদেরকে যে মোটামুটি আমরা এক মাসের মতো সময় পাইছিলাম, বা 20-22 দিন সবাই সময় পাইছিলই আর কি। তো এই সময়টার মধ্যে আমি যা যা প্রস্তুতি নেওয়া সম্ভব, আমি যা যা শুনেছি যে এই জিনিসগুলো আসতে পারে, এই জিনিসগুলো লাগবে, সব কিছুরই আমি ইন ডিটেলস প্রস্তুতি নিয়েছি। 2-3 বার প্র্যাকটিস করছি, 2-3 জনের কাছে যে সেগুলো বলছি। সো আমার কাছে এই জন্য বেশ কনফিডেন্সটা বেশ ভালো ছিল। আর সবচেয়ে বেশি কনফিডেন্স আমার কোথায় বুস্ট আপ হয়েছিল সেটা হচ্ছে যে আমি শাহিন ক্যাডেট কোচিং সেন্টার বগুড়া, এখানে কোচিং করেছিলাম। তো আমাদের পরিচালক স্যার এখানে সবার ভাইবা নিয়েছিল। এই ভাইবা নেওয়ার সময় উনি বলছিল যে লাবিব তোমার ভাইবা খুবই চমৎকার হয়েছে, আমি অনেকজনের ভাইবা নিয়েছি, কেউ এত কনফিডেন্টলি ভাইবা দিতে পারে নাই, তুমি খুবই চমৎকার বলছো। তো এই কথাটা আমার বারবার মনে হচ্ছিল যে আমি ভালো বলছি, তার মানে আমি এখানেও ভালো বলতে পারবো। আর মানে এই জিনিসটা আমার একদম ওই শেষ পর্যন্ত, আমি এটার জন্য স্যারের কাছে এখনও কৃতজ্ঞ। এই জিনিসটা আমার শেষ পর্যন্ত আমার মাথায় ছিল যে হ্যাঁ আমার ভাইবা ভালো হবে, আমার আর কিছু আমি পারি না পারি, আমার কনফিডেন্স আছে, আমি ভয় পাবো না, অ্যাটলিস্ট এইটা আমি শিওর ছিলাম। তো আল্লাহর রহমতে আমি ভয় পাই নাই, কিন্তু কিছু জায়গায় হয়তো ওভার কনফিডেন্সের বিষয় হয়ে গেছে। তো এটা আমার অ্যাডজুটেন্ট স্যার যিনি ছিলেন তিনি শেষে আমাকে ডেকে বললো আচ্ছা লাবিব, তুমি যদি ক্যাডেট কলেজে যাও তখন তোমার সিনিয়র ভাইয়ারা যখন কোনো কোশ্চেন করবে আর কি, তখন তুমি একটু ভেবেচিন্তে সাবধানে উত্তর দিবা, এত দ্রুত অ্যান্সার দেওয়ার দরকার নেই। কারণ আমি সব প্রশ্ন যেগুলো সাধারণ জ্ঞানের কোশ্চেনগুলো করছিল খুবই দ্রুত অ্যান্সার দিচ্ছিলাম, যে আমার তো এগুলো সব কমন পড়ছে, আমার তো খুব মানে ভালো জানা আছে এই আর কি। তো আমি দ্রুত অ্যান্সার দিচ্ছিলাম যাতে বোঝে তারা যে আমার খুব ভালোভাবে জানা আছে। সো তারা এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য তখনই পরামর্শ দিছিল। তো আমি এই জিনিসটা বুঝতে পারছি আসলে যতই জানা থাক আমাদের ধীর স্থিরভাবে অ্যান্সার দেওয়া উচিত। এবং আরেকটা বিষয় কি, আমাদের কখনোই আমরা যে জিনিসগুলো নিয়ে জানি না বা আমার বয়স অনুযায়ী যেটা জানার কথা না সেটা নিয়ে খুব গুরুগম্ভীর কথাবার্তা বললে যে তারা আমাদেরকে খুব ভালো কিছু মনে করবে এরকম না। ওই জন্য আমার মনে হয় যে আমাদের সবসময় উচিত আমার বয়সের জন্য যেটা মানানসই, হ্যাঁ যেটা সুইটেবল আর কি, সেই রকম কথাবার্তা বলা, তাহলেই তারা খুশি। আমি অনেক কিছুই আছে আমি জানবো না, এটাই স্বাভাবিক। তারা জানি কতটুকু, এটা জানার জন্য যে এখানে নিয়ে আসে এটা না। রিটেন পরীক্ষায় তারা অনেক কিছুই বুঝতে পারছে যে আমি কতটুকু জানি, কতটুকু পড়াশোনা করছি। সো এখানে তারা আমাদের বিহেভিয়ার, আমার নেচার, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো তারা দেখবে যে তারা সে কি একটা স্ট্যান্ডার্ড জায়গায় আসার মতো কিনা। কারণ শেখানোর যা জিনিসপত্র আছে তারা তো ক্যাডেট কলেজে নিয়েই শেখাবে। জাস্ট তারা দেখতেছে যারা শেখানোর জন্য আমি একটা যোগ্য মানুষ কিনা যাকে তারা শিখাইতে পারবে। হ্যাঁ, সো একটা মার্জিত ব্যবহার, মার্জিত পোশাক আশাক পরে যাওয়া, আর খুব সাধারণভাবে একটা ভাইবা দিলেও আমার মনে হয় যে এই জিনিসটা আহামরি যে খুব ভালো কিছু করা লাগে এরকম না, খুব স্বাভাবিকভাবে আমাদের হয়ে যেতে পারে। নিজের আগ্রহটাকে প্রকাশ করা উচিত যে হ্যাঁ আমার নিজেরই খুব আগ্রহ ক্যাডেট কলেজে পড়ার জন্য, এটা তারা পজিটিভলি নেবে যে বাবা মা জোর করে পাঠাইছে এরকম না।
সো এই জিনিসগুলো মাথায় রাখলে আশা করি সবার ভাইবা খুব ভালো হবে। আমি খুব ভিডিওটা লম্বা করলাম না, যে এইখানে আসলে অনলাইনে আসলে ভিডিওটা লম্বা করলে অনেক কিছু হয়তো দেখা যাবে এডিট করার প্রয়োজন হবে বা এরকম, তো সেটা আমার করার আসলে সময় পর্যাপ্ত পরিমাণে নেই। আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করা শুরু করেছি, কিন্তু এখনও আসলে আমার স্টুডিও তৈরি করা বা এডিটিংয়ের কাজগুলো করা এগুলো খুব বেশি শুরু করতে পারি নাই। বাট ইনশাল্লাহ খুব দ্রুত আমি এটা শুরু করব। যারা আমার ক্লাস করেছো বা যারা সামনে ক্লাস করতে চাচ্ছ, আশা করি যদি তোমাদের পরিচিত কেউ থাকে, যেহেতু আমার অনলাইনে একটা প্ল্যাটফর্ম বলতে অনলাইনে ইংরেজি পড়ানোর একটা প্ল্যাটফর্ম তৈরি করার ইচ্ছা আছে। এছাড়াও হচ্ছে আমি দিনাজপুর শহরে আছি, এখানে কোচিং করাচ্ছি, বিভিন্ন সময় স্টুডেন্টদের পড়াচ্ছি। সো তোমাদের যে কোনো প্রয়োজন, যে কোনো হেল্প যদি লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অনেকের কাছে দেওয়া আছে। এছাড়াও ইউটিউবের এই কমেন্ট বক্সে যদি কেউ কমেন্ট করে তাহলে আমি তাকে ইনবক্সে নাম্বার দেওয়ার চেষ্টা করব, অথবা এখানে আমি নাম্বারটাও আমি দিয়ে দিতে পারবো, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবে ইনশাল্লাহ। আর আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। যারা আমার স্টুডেন্ট আছো কিংবা স্টুডেন্ট যারা না, অন্য কোচিংয়ের বা হয়তো কোচিং করো না এরকমও থাকতে পারে, তাদের সবার জন্য শুভকামনা জানাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।